হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, ভালো ওয়ালাইকুম আছেন? সালাম। হ্যাঁ, বলো। হ্যালো, আমরা শুনছি আমি তো। আপনাদের সবার আগে বলি, আপনাদের অনুষ্ঠানটা আমার খুব ভাল লাগে। হ্যাঁ, টেলিভিশনের ভলিউমটা একটু জিরো করে দেবে? একদম শূন্য করে দাও। হ্যাঁ, 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 হুম, হ্যাঁ। ওকে, ঠিক আছে, বলো। প্রথমত বলি, আপনাদের অনুষ্ঠানটা আমার দেখতে খুব ভাল লাগে। হুম হ্যাঁ, হুম আমি প্রায় দেখি। হ্যাঁ, তো তবে একটা অনুরোধ আছে, এত রাতে হওয়ায় অনেকেই দেখতে পারে না। যদি আচ্ছা। 10টা 10:30টায় হয় হুম, তাহলে অন্য সবার জন্য ভালো হয়। আচ্ছা। বা পরে যদি পুনঃপ্রচার করে না হয়। হ্যাঁ, পুনঃপ্রচার তো হয় না বোধহয়। না হয় না, ওটা যদি করা যায় তাহলে পুনঃপ্রচার করলে ভালো হতো। আচ্ছা, ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই। এটা আপনাদের কাছে এবং টিভি কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকলো। আচ্ছা, এখন আমি আমার সমস্যার কথা বলি। আমার শিওর। ছেলেকে নিয়ে আমার একটু সমস্যা। ছেলে কত বয়স? বয়স 29 চলতেছে। আচ্ছা। হুম। হুম। ও ছোটবেলা থেকে একটু অবাধ্য, খুব বেশি অবাধ্য, কখনো কোনো কথা শুনতো না। আচ্ছা। হুম। হুম এখনো তার এই জিনিসটা রয়ে গেছে। আর এমনিতে ওই ছোটবেলা আমি দেখতাম সে চুল কাটতে চাইতো না, এখন সে এই যে একটু বড় বড় চুল রাখে। বিয়ে দিতে চাচ্ছে, বিয়ে করুক, এখন করবে না, পরে পরে কবে করবে সেটা কোনো কিছু বলে না। হুম। হুম। একটাই তারপরে কি ছেলে? হ্যাঁ, একটাই ছেলে? হ্যাঁ, একটাই একটাই। মানে একমাত্র সন্তান? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। আবার আমাদের সাথে যে বাসায় থাকলে যে পাশে এসে একটু গল্প করা, হুম। বাবার সাথে বা আমাদের সাথে কখনোই না। ডাকলে বা হয়তো বা কখনো কথা বলার জন্য আসলো, দাঁড়ায় দাঁড়ায় একটু কথা বলে চলে গেল। আচ্ছা। আত্মীয় স্বজনের সাথেও কখনো মিশে না। আচ্ছা, ওকে। হুম। হুম এখন এমনিতে ও কিন্তু খুব বন্ধুবৎস। হুম ওর বন্ধু সব অফিস স্কুল কলেজেও সে খুব বন্ধুদের সাথে মিশতো। হুম। তারপরে ইন্টারের পর থেকেই সে চাকরি করতো, ইউনিভার্সিটিতে ভর্তি। ওখানেও তার খুব ভালো গুডউইল ছিল, আচ্ছা। কাজেরও গুডউইল ছিল, মেলামেশারও খুব মেলামেশা করতো। হুম। হুম। তা ওর এখন আমার গার্লফ্রেন্ড হয়নি কখনো? মেয়ে বন্ধু, মানে বিশেষ কোনো মেয়ে বন্ধু হয়নি? না, বিশেষ কোনো মেয়ে বন্ধু ছিল না। তবে এমনিতে তো স্কুল কলেজে পড়তো, ডিবেটিং ক্লাবে হুম। সাথে জড়িত ছিল, ওখানে কিছু মেয়ে বন্ধু ছিল, মেয়ে বন্ধু ছিল। হ্যাঁ, আমি হ্যাঁ, জিজ্ঞেস করেছি বিশেষ বন্ধু, মানে না, না, সেটা ওরকম হয়নি। নয়। হুম ওটা আমি জিজ্ঞেস করছি। হুম। আমি অনেকবারই জিজ্ঞেস করছি তাকে যে তোমার কি কোনো পছন্দ আছে কিনা হ্যাঁ বা হ্যাঁ। তোমার। হুম। না, হুম। ও বলে যে না, ওরকম কিছু না। আচ্ছা। না, আমার মনে হচ্ছে বন্ধু বান্ধবরা অনেকেই বলে বিয়ের পর বিভিন্ন সমস্যার কথা, হুম। যার জন্য সে একটু বিয়ে করতে ভয় পায়। আচ্ছা আচ্ছা, ওকে। হুম। মানে অন্য আমার বন্ধু যাদের বিয়ে হয়েছে তারা যে সমস্যার কথা যখন বলছে তখন ও ঘাবড়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হুম মনে হয় একটু এই কারণে। কারণ আমার বোন একবার বলছিল তুমি এখন বিয়ে করো না, পরে তুমি আফসোস করবা, তোমার বন্ধুরা সবাই বিয়ে করে ফেলছে, হুম। অনেকেই। ও বলে যে না, ওরাই এখন আফসোস করে কেন বিয়ে করলাম। আচ্ছা, ওকে। এই কারণে আমার মনে হয় আর কি এটা। হ্যাঁ। আবার ওর ও এই কাজ দিক করছে, কোনো চাকরি করছে এখন? হ্যাঁ, হ্যাঁ, চাকরি ওগুলো সে ইন্টারের পর থেকেই করতো এবং আমি তো মাঝে মাঝে হ্যাঁ। একটু খবর নিতাম। হুম। তারা সবসময় বলতো কাজে খুব সে ভালো। বাহ। হুম। হুম। পড়াশোনায় চমৎকার। সে ভালো ছিল, স্কুল কলেজে ভালো স্কুল কলেজে ছিল, হুম সেন্ট জোসেফ স্কুল, রেসিডেন্সিয়াল কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। হুম ইউনিভার্সিটিতে থাকতে ইন্টার পাস করার পরেই সে চাকরি শুরু করলো হুম এবং ওখানেও সে ভালো গুডউইল ছিল। এখনো মানে যেখানেই চাকরি করে ভালো, সবাই বলে। হুম। কিন্তু ওর ওই যে আমি বললাম আরেকটা জিনিস হচ্ছে যে চুল কাটতে চায় না। ছোটবেলা আমি দেখছি একটু জোর করে চুল কাটতে হতো। আচ্ছা, নাই বা কাটলো চুল, কি অসুবিধা হচ্ছে? না, বেশি বড় বড় দেখতে তো খারাপ লাগে। অসুবিধাটা কোথায়? ও পরিষ্কার পরিষ্কার রাখলেই তো হলো চুলটা, তাই না? হ্যাঁ, তবু আমাদের তো একটা আমাদের দেশে তো সন্তান এসব থাকার চলে কারণে না। কি মনোযোগটা সবকিছু একজনের উপরেই চলে গেছে, এরকম কি ঘটেছে? হ্যাঁ, কখনো কখনো তো আমি আহ, এমনিতেও যখনই বাইরে টাইরে বন্ধু বান্ধবের বাসায় যেতে চাই তো আমি দিতাম। হুম হ্যাঁ, ও সবসময় একটু বেশি বাঘ মুখা ছিল।
একটু বাইরে বেশি যাইতে চাইতো, ইয়ে করতো। তা আমি একটু খোঁজ খবর নিতাম যে সে কোথায় যাচ্ছে, বা গার্জিয়ানদের সাথে হয়তো বা কখনো একটু আলাপ করতাম যে আপনাদের বাচ্চারাও যাচ্ছে কিনা, এটাতে সে একটু বিরক্ত হইতো। হ্যাঁ, একটু খবর টবর বেশি নেওয়া হতো, যেটা ওর পছন্দ ছিল না, তাই না? হ্যাঁ ও মনে করা হতো ওর ব্যক্তিগত জীবনের উপরে হস্তক্ষেপ হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে বিয়েতে যে অনীহা প্রকাশ করছে, বা বন্ধুদের যাদের বিয়ে হয়েছে তাদের নেগেটিভ কিছু কথা শুনেও আবার একটু ঘাবড়ে যাচ্ছে, ওর বাবা মার মধ্যেও বন্ধুত্বটা কেমন দেখেছে? মানে আমাদের সাথে না না, বাবা মা দুজনের বন্ধুত্বটা ও ছোটবেলা থেকে কেমন দেখেছে? ও না, আমাদের বন্ধু তো অত খারাপ ছিল না তখন। আচ্ছা, মনে করেন আরো 10 জনের যেরকম সেরকম, তবে না না, 10 জনের যেরকম সেরকম, 10 জনের ব্যাপারটা মানে আলাদা আলাদা সব থাকে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা কাপল আলাদা। হ্যাঁ, তো সেটা ও কি দেখেছে বাবা মার মধ্যে ফ্রেন্ডশিপটা, মানে কিরকম দেখেছে ও দুজনের মধ্যে? ভালোই দেখছে, ভালোই দেখছে। মানে ভালো ইটা না বলে ভালো কেন বলছি না আমরা? না মানে আমাদের যে দুজন আমাদের সম্পর্ক খারাপ ছিল সেরকম না। না না, খারাপের কথা জিজ্ঞেস করিনি, কোয়ালিটি অফ রিলেশনশিপ বলে একটা কথা আছে না, যে আমরা ঝগড়া করছি না, কিন্তু আবার আমরা যে খুবই দুজন দুজনের জন্য অনেক কিছু করছি, খুব একটা একটা বাড়িতে একটা আনন্দময় একটা পরিবেশ আছে। না ওরকম বসে, ওর আব্বা একটু নির্বিলি মানুষ ছিল, চুপচাপ, বেশি চুপচাপ। হ্যাঁ হ্যাঁ বেশি চুপচাপ। বাচ্চাকে বেড়ানো ঘুরানো বা হইতে করা, বা বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে মাঝে মাঝে, এগুলো একেবারেই, কিংবা ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাওয়া একসাথে, ছিল না, এইগুলো মোটেই ছিল না। তবে এই কারণে আমি ছেলে যখন ওর বন্ধু বান্ধবের বাসায় যাইতে চাইতো বা জন্মদিন পালন করতে চাইতো, আমি সেটা করতাম। কিন্তু আমি চাইতাম যে ও একটু খেয়াল রাখার জন্য, হয়তো বা একটু খেয়াল রাখতাম, এই জিনিসটাই তার বেশি পছন্দ ছিল। হ্যাঁ, মানে ও ফ্রিডমটা মিস করতো আর কি তখন, হ্যাঁ, যে আমার বন্ধুদেরকে তো এত তদারকি করা হয় না, আমার ক্ষেত্রে কেন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এরকম। না বন্ধুদের গার্জিয়ানরা দেখা যেত আমাদের সাথে একটু যোগাযোগ করতো, কারণ আজকালকার মনে করেন নষ্ট হওয়ার পথে যেমন আছে, ভালো থাকার পথও আছে, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আজকে আমাদের জন্য প্রশ্নটা কি? হ্যাঁ, এখন এই যে সে কারোর সাথে মিশতে, মানে বন্ধু বান্ধবের সাথে মিশে, অফিস আদালতে মিশে, কিন্তু বাসায় কারোর সাথে বা আত্মীয় স্বজনের সাথে মিশতে চায় না, বা তার যে বিয়েতে একটু এগুলো কি তার কোনো আচরণগত সমস্যা? ওকে, প্রশ্নটা পেয়ে গেলাম। হ্যাঁ, বা এটা যদি আচরণগত সমস্যা হয়, তাহলে আমি কি কোনো মনোবিদ বা মনোচিকিৎসককে দেখাতে হবে? আচ্ছা, ঠিক আছে, খুবই খুবই একদম স্পেসিফিক কোশ্চেন, থ্যাংক ইউ ফর দ্যাট। একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কি? আমার একটু প্রশ্ন আছে। আপনি কি আপনার সন্তানের সিদ্ধান্তের ব্যাপারে তাকে নিজেই সিদ্ধান্ত দেন, নাকি তার সাথে নেগোশিয়েট করেন সিদ্ধান্তের ব্যাপারে? না, ও নিজেই, ওর মধ্যে ও কারো, আমি তো প্রথমে বললাম ও মোটেই কথা শুনতে না, ও যেটা ডিসিশন নেয় সেটাই সে করে। আচ্ছা, ছোটবেলা থেকে তার বাবা বা আপনারা তার সাথে কেমন সময় কাটাতেন, কোয়ালিটি কেমন সময় কাটাতেন তার সাথে? না, আমি তো সবসময় ওর সাথে থাকতাম, যেহেতু আমি হাউস ওয়াইফ ছিলাম, ওর সাথে আমি সবসময় থাকতাম, এবং বাসায় ওকে আমি প্রচুর সময়। না মানে কিভাবে সময় দিতেন তাকে? এমনি সাথে থাকা, বাসায় থাকা আর সময় দেওয়া দুটা তো একটু আলাদা। কিভাবে সময় দিতেন? তার সাথে খেলতেন, তাই ঘুরতে নিয়ে যেতেন, মানে এই জিনিসটা কিভাবে করতেন তখন? হ্যাঁ, না ওই ঘোরাঘুরিটা একটু কম হচ্ছে, আমরা কখনো ঘোরাঘুরি করতে নিয়ে যাই নাই, কিন্তু ওকে ওর যেমন বন্ধু বান্ধব একটু জন্মদিন করতে চাচ্ছে সেটা আমি দিচ্ছি, বা কারোর বাসায় যেতে চাচ্ছে বন্ধু বান্ধবের, সেটা আমি দিচ্ছি, বড় বন্ধু বান্ধবরা বাসায় আসবে সেটা আমি দিচ্ছি, কিন্তু আমাদের সাথে হয়তো বা আমরা কোথাও নিয়ে যাই না। আত্মীয় স্বজনের বাসায় নিয়ে যেতাম। না, আপনি তার সাথে কি সময় কাটাতেন সেটা বলেছি। আমি ভালোই সময় কাটাইতাম, এবং ভালোই না না, যা জিজ্ঞেস করেছেন ডক্টর, যে কি কি করে সময় কাটানো, মানে শুধু তার সাথে থাকা নাকি কোনো অ্যাক্টিভিটি করা হতো? ও না, অ্যাক্টিভিটি তেমন করা হয় না। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এখন যখন উনি বন্ধুদের সাথে ঘুরছেন বা আপনাদের সাথে সময় কাটাচ্ছেন না, অন্যদের সাথে সময় কাটাচ্ছে, তো এই জিনিসগুলো নিয়ে আপনি আসলে কিভাবে তার সাথে কথা বলেন? আপনি কি অভিযোগের সুরে কথা বলেন? মানে না না, আমি ওইভাবে কখনো অভিযোগ করি না। হ্যাঁ, তবে অনেক সময় আছে একটু হয়তো বা রাত করে ফিরতেছে, বা
তখন আমি হয়তো বলবো এত রাতে কেন বাইরে, কোথায় যাচ্ছ তুমি, এবার কি করো, সময় মতো কেন বাসায় ফিরো না, এরকম আর। এগুলো যখন বলেন তখন ওর কাছ থেকে আপনি কি রকম রিঅ্যাকশন পান? ও কি মাঝে মাঝে রেগে যায়? হ্যাঁ, কখনো কখনো রেগে যায়, আবার বলে আমি অফিসের কাজে ছিলাম, এরকম। আচ্ছা, ঠিক আছে, ডান। আমরা আলোচনা করি। অনেক অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে থাকলে ভালো হয়। খুবই সুন্দর প্রশ্ন এবং খুবই পরিষ্কার ভাবে বলা হয়েছে আমাদেরকে, সেজন্য অনেক ধন্যবাদ আরেকবার। হ্যাঁ বিলকিস। আচ্ছা, যেটা হয়েছে একটাই সন্তান, তো যাদের একটা সন্তান থাকে বাবা মার এক্সপেকটেশন ফোকাসটা সব ওইদিকে চলে যায়। আর একটা শিশু যখন কৈশোর বয়সটার মধ্যে দিয়ে যায় তখন কিন্তু তাদের নতুন একটা আত্মপরিচিতির বিকাশ ঘটে, আইডেন্টিটি গ্রো হয়, সে তখন নিজের মতো করে একটা জগৎ তৈরি করতে চায়। তো ওই যে ওকে খুব বেশি প্রোটেক্ট করা হয়েছে, বা এটাকে আমরা ওই যে হেলিকপ্টার প্যারেন্টিং বলি, যে হেলিকপ্টারের মতো সারাক্ষণ বাচ্চাটার পেছনে ছোটা, আতঙ্ক থেকে যে কিছু, হ্যাঁ উপর থেকে দেখা কিছু হয়ে যাচ্ছে না। তো এই বাচ্চাগুলো হয় কি একটা পর্যায় পর রিভিলিয়াস হয়ে যায়। তিনি কিন্তু বললেন, অবাধ্য শব্দটা বললেন। অবাধ্য মানে হচ্ছে তাকে যে এত মনিটর করা হচ্ছে তিনি তো এটা নিতে পারছেন না, তার সবসময় মনে হচ্ছে কেউ না কেউ আমার দৃষ্টিতে আছে। তো তখন সেটা ম্যানেজ করতে না পেরে ওই যে অবাধ্য হিসেবে, মানে তিনি হয়তো এমন কিছু করেন যেটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না। তো তিনি একটা তার নিজের মতো করে একটা জগৎ তৈরি করেছেন, তার একটু চুল বড় রাখতে ভাল লাগে, মানে তার সেটাই তার জগৎ। তো সেই জায়গায় যে তো আমরা আসলে খুব একটা পরিবর্তন করতে পারবো না যদি সে না ইচ্ছা করে পরিবর্তিত হতে চায়। এবং যত চাইবো করতে ততই কিন্তু সে একটু মানে আরেকটু রিবেলিয়াস অ্যাটিটিউড দেখাবে, আরেকটু বিদ্রোহী হয়ে উঠবে আর কি। এই জায়গাটায় মা যেটা করতে পারেন যে তুমি বিয়ে করো এরকম না করে ছেলের সাথে চুল কাটো বিয়ে করো, এগুলোকে একটু বাদ দেওয়া যায় কিনা। ছেলের সাথে একটু চা খেতে খেতে যে বিয়ে নিয়ে আসলে তার কি ভাবনা, আমরা যদি কথাগুলো এভাবে বলি, বিয়ে না জীবন নিয়ে কি ভাবছে সে, হ্যাঁ তুমি বিয়ে করো তাহলে কিন্তু আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিলাম, কিন্তু আমরা কিন্তু ওর কাছ থেকে জানতে চাইতে পারি যে তুমি আসলে কি ভাবছো, বা তোমার ফিউচার প্ল্যান, লাইফটাকে কিভাবে প্ল্যান করবে। হ্যাঁ, এভাবে একটু কথা বলে দেখা যেতে পারে। আর মনে হচ্ছে যে মা যদি ছেলেকে বলেও থাকে চলো আমরা কোনো মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে যাই, ছেলে আসলে কতটা ওটা গ্রহণ করবে সেটা কিন্তু আমরা জানি না। ছেলে তো এটাকে সমস্যা হিসেবে দেখছেও না, তিনি তার মতো করে হয়তো বেশ ভালোই আছেন। তো সেই জায়গাগুলো একটু ভাবনার বিষয়। সেজন্য মাই যদি কোনো হেল্প নেন, যেহেতু আমাদের প্রোগ্রামটা রেগুলার দেখে, আমরা খুবই কৃতজ্ঞ তার কাছে। আমি আবারও বললাম একই কথাই। তো এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় মা বাবাও কিন্তু, তারাও তো কষ্ট পাচ্ছেন, মা বাবা হিসেবে তারাও কিন্তু চিন্তা করতে পারেন যে আমরা একটু কারোর সাথে একটু কথা বলে বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে। এবং মা কিন্তু নিজের ভালো থাকাটা একটু গুরুত্ব দিতে পারে, মানে তার ছেলের মাধ্যমে তার ভালো থাকতে হবে এটা কিন্তু না। আমরা সবাই বাবা মারা এত বেশি সন্তানকে ফোকাস করে জীবনের সবকিছু তৈরি করে ফেলি, সেখানে আমার নিজের চাওয়া, নিজের ভালো লাগা, সেই জায়গাগুলোকে উপেক্ষা করি। তো মা কিন্তু এই জায়গাটা একটু ফোকাস করতে পারেন যে ছেলে ছাড়াও আমার জীবনে আর ভালো থাকার কি কি জায়গা আছে, আমি নিজের যত্নটা নিচ্ছি কিনা। আসলে মা খুব একা মনে হচ্ছে আমার কাছে, কারণ হাজবেন্ড খুব কথা বলেন না, বলেন যে খুব নিরিবিলি থাকেন। তো ছেলেটাও যদি একটু দূরে সরে যায় মার কিন্তু কষ্টও হচ্ছে। আমি তার কষ্টটা কেন জানি অনুভবও করলাম যে একটু একাকিত্বে হয়তো ভুগছে। একটা জীবনের একটা বয়সে এসে আমরা কিন্তু একটু মনে হয় যেন আমি বোধহয় একা হয়ে পড়ছি, সবার মাঝখান থেকে ছিটকে পড়ছি, এরকম একটা একাকিত্ব মনে হয় তাকে পেয়ে বসেছে, আমার কাছে এরকম লাগছে। এর জন্য তার নিজের যত্নটা খুব দরকারি, প্রয়োজন, যেটা তুমি খুব রাইটলি বলেছো। ঠিক আছে, যাব ডক্টর চিরঞ্জিত। ছোটবেলা থেকেই তার বাবার সাথে ছেলের সম্পর্কটাও খুব বেশি গভীর ছিল না, আর মাও সময় দিতেন, কিন্তু সেই কোয়ালিটিটা বলতে উনি যেটা বুঝাচ্ছে আমরা উনি হয়তো বুঝতে পারছেন আসলে সময় তো কাটাতে, কিন্তু আনন্দময় যে সময় একজন সন্তান তার মার সাথে শেয়ার করে গল্প করে তার মনের মধ্যে যে আনন্দের জায়গাটা তৈরি হয় সেই জায়গাটা তৈরি হয়নি। এই জন্য তার কিন্তু বন্ধুত্বের প্রতি তার আকর্ষণ ছিল। মা বললেন যে ছোটবেলা থেকে সে অনেক বন্ধু ছিল, বন্ধুর সাথে সে মিশতো, তার আমার মনে ওই দূরত্বের জায়গাটা সে বন্ধুদের সাথে সে মেটা করতে পারতো। পরবর্তীতে মাসের দূরত্ব তখন আরো বাড়ে, কিন্তু একটা পর্যায়ে যত মাসি বুঝতে পারছেন যে সম্পর্কটা এখন একটু ভালো হলে ভালো হতো, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। আসলে তখন বন্ধুদের সাথে অলরেডি তার মধ্যে একটা ভালো সম্পর্ক আলাদা জগৎ তৈরি হয়ে গেছে, এবং তাদের প্রতি তার একটা ভালো লাগা কাজ করছে। মা বা বাবার প্রতি সময় কাটানো তার কাছে অতটা আনন্দময় না, এই জন্য সে মার সাথে কিন্তু
বাবার সাথে সময় কাটে কিনা, মার সাথেও কিন্তু ছোটোখাটো কথা বলে চলে যায়। এখন মা কী যদি অ্যাপ্রোচ করতো, এখন মার অ্যাপ্রোচটা যদি অর্ডারিং টাইপের অ্যাপ্রোচ করে, বা যদি মা যদি এমন হয় যে তার পড়ালেখা ছাড়া কোনো গল্প করেন না, পড়ালেখা কী হলো, তাহলে এটা অবশ্যই বাচ্চার সাথে কখনো সম্পর্কের জায়গাটা সুন্দর হবে না। এবং সবসময় যদি মা যদি মনে করেন যে বন্ধুদের সাথে আমি ঘুরতে নিয়ে যেতাম, ওরা ঘুরতে ওই জায়গাটা আমি প্রমোট করছি, তাহলে কিন্তু এখানে মা কিন্তু নিজের মার্কেটিং করতে পারেন, উনি ফ্রেন্ডের মার্কেটিং করেছেন, সেই কারণে কিন্তু দূরত্বটা আরও বেড়ে গেছে। তো আমি মনে করি যেহেতু মা এখন মনে করছেন যে সন্তানের সাথে তার সম্পর্কটা সুন্দর হওয়া দরকার, সেই ক্ষেত্রে আমি মনে করি তাকেও তার আচরণের জায়গাটাও কিছু পরিবর্তন করতে হবে। তো সন্তানের সাথে তার এক্সপেকটেশনের জায়গাটা পুরোপুরি না, কিন্তু তার সন্তানের সাথে সময় কাটানো তার একটু ভালো লাগে, এই জায়গাটা উনি এক্সপ্রেস করতে পারেন, বলতে পারেন যে তোমার সাথে সময় কাটলে আমার একটু ভালো লাগে, কথা বললে আমার একটু ভালো লাগে, তোমাকে দেখলে একটু ভালো লাগে। কিন্তু ওই যে অনেক সময় যেটা হয় যে বিয়ের জন্য চাপ দেওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক সময় সন্তানরা মার সাথে কথা বলতে চায় না। একদম। আর তাছাড়া একটা ছেলে কিন্তু আরেকটু ম্যাচিওর হয়ে বিয়ে করলে কিন্তু ভালো। আমি মনে করি ছেলেরা একটু দেরি করে, ইমোশনাল ম্যাচিউরিটি ছেলেদের একটু দেরি করে হয়। সো একটু যদি 30 পরে বিয়ে করে, আমার মনে হয় সেটা একদিক থেকে ভালো। তো 29। হ্যাঁ, কিন্তু গার্জিয়ান তো ওই যে ওভার প্রোটেক্টিভ প্যারেন্টিং তো, হ্যাঁ। এবং গার্জিয়ান ওই আরেকজনের সাথে তুলনা করে যে তার বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে গেছে, এবং সেই জন্য তার বিয়ে। বন্ধু-বান্ধবরা এসে সব নেগেটিভ কথা বলেছে বিয়ের সম্পর্কে, ও তো ঘাবড়েও যাচ্ছে ওখান থেকে। এই জন্যই তো তাদের চাপটা তৈরি হয়েছে। আজকে বন্ধু বান্ধব বিয়ে না করতো তাহলে হয়তো বিয়ের ব্যাপারে মার অতটা চাহিদা থাকতো না। তো বন্ধু বান্ধব সব বিয়ে করেছে বলে তার এখন বিয়ে করতে হবে, এই জায়গাটাতে আমি মনে করি একটু পরিবর্তন আনা দরকার। এবং সন্তানের ক্ষেত্রে যে এই বন্ধু বান্ধবদের সেই শেয়ারিংগুলো মার সাথে যদি ছেলেটা করতে পারতো, তাহলে মনে করি এখানেও কিন্তু কিছু জায়গায় পরিবর্তন হতে আসতে পারতো। আর যেহেতু বাবা মার মধ্যে একটা কামনেস ছিল, দুজনের মধ্যে সম্পর্কের জায়গায়, ইমোশনাল জায়গায় একটা কামনেস ছিল, এটাও কিন্তু সন্তানের কাছে এই বিয়ের জায়গায় আকর্ষণের জায়গাটা কিন্তু আমি মনে পিছিয়ে দিয়েছে। এবং তার এই জন্য কিন্তু কোনো রিলেশনশিপের কোনো হিস্ট্রি কিন্তু মা পাননি কখনোই কোনো মেয়ের সাথে, এই জায়গাটাও কিন্তু একটা